ডেঙ্গু রোগের লক্ষণগুলো হলো উচ্চমাত্রায় জ্বর, যা 102 ডিগ্রি থেকে 104 ডিগ্রি পর্যন্ত হতে পারে। কুমিল্লায় বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, 1 মাসের ব্যবধানে 1,500-এর বেশি আক্রান্ত, 5 জনের মৃত্যু। গোপালগঞ্জে কিট সংকটে বন্ধ করোনার পরীক্ষা। যদি মাস্ক না পরে তাহলে আবার সেই লকডাউন, আবার সেই মহামারী। এই সম্পর্কে মানুষকে অবগত করতে হলে আমার মনে হয় যে তৃণমূল পর্যায়ে করোনা সম্পর্কে জানানো উচিত। আমাদের আর্টিফিশিয়াল ল্যাব ঠিক আছে, কিন্তু আমাদের জনবলের অভাবে এটি এখন চালু নেই। আশুলিয়ায় 6 জনের মরদেহ পোড়ানোর মামলায় সাবেক পুলিশ কর্মকর্তা কাফি সহ 16 জনের সম্পৃক্ততা। 2 জুলাই ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন জমা দেবে প্রসিকিউশন। বরগুনায় অনুমোদনহীন ট্রলিং বোটের দৌরাত্ম্য, ধ্বংস হচ্ছে সমুদ্রের মৎস্য সম্পদ, বিপাকে সাধারণ জেলেরা। জালগুলা সব কেটে ফেলে আর মাছ ধরাও ডিস্টার্ব করে, সব মাছই ওই ট্রলিংয়ে মারিয়ে লয়ে গেছে। এইভাবে চলতে থাকে তাহলে আমরা সাধারণ যারা জেলে আছি তাদেরকে পথে বসতে হবে। দখল দূষণে মৃতপ্রায় পিরোজপুরের ভারানীখালে ফিরছে প্রাণ। জেলা প্রশাসনের উদ্যোগে চলছে খনন, খুশি এলাকাবাসী। 17 বছর খুব অপরিষ্কার ছিল, কোনো গন্ধ, মশা মাছি, তার কারণে আমরা খালের পাশ দিয়ে আড্ডা দিতে পারিনি। অনেক উপকার হচ্ছে এবং জেলা প্রশাসক মহোদয়ের একটা মহৎ উদ্যোগে জেলা পুরবাসী খুশি। আমন্ত্রণ বিরতিহীন সংবাদ, সারা দেশে নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। কুমিল্লায় উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। 1 মাসের ব্যবধানে 5 জনের মৃত্যু, আর আক্রান্তের সংখ্যা 1,500-এর বেশি ছাড়িয়েছে। এ নিয়ে সতর্ক বার্তা না দেয় পৌর কর্তৃপক্ষ, স্বাস্থ্য বিভাগের উদাসীনতাকেই দুষছে সাধারণ মানুষ। ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় স্থানীয়দের এভাবেই সচেতন করার চেষ্টা। কুমিল্লার দাউদকান্দি পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডের অলিগলিতে দেখা মিলবে মশা বিস্তারের এমন চিত্র, যা ধীরে ধীরে ছড়াচ্ছে পুরো জেলায়। চলতি বছরের 1 জানুয়ারি থেকে 23 জুন পর্যন্ত সরকারি হিসেবে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা 247 জন। অথচ 1 মাসের ব্যবধানে শুধুমাত্র পৌরসভার 2 ও 6 নং ওয়ার্ডেই আক্রান্তের সংখ্যা 1,500-এর বেশি। বয়স্ক মানুষ বা মহিলা, প্রেগনেন্ট, তাদের জন্য এটা সমস্যা হয়ে যায় আর কি। আপনি হয়তো দেখতে পারতেছেন দিনের কি অবস্থা, আর বর্তমানে যে মেয়র বা পৌরসভা কমিশনাররা না থাকার কারণে এগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা নাই। ডেঙ্গু আক্রান্তে গেল 22 জুন ঢাকায় বেসরকারি হাসপাতালে মারা যান নাগেরকান্দি গ্রামের নুরুল আমিন। এর আগে মারা গেছেন মারুকা ইউনিয়নের লিমা আক্তার, দোনারচর গ্রামের সালমা বেগম, শাহিনুর আক্তার ও সবজিকান্দি গ্রামের জোসনা বেগম। এত মৃত্যু এবং আক্রান্তের পরও স্বাস্থ্য কমপ্লেক্সেও মশারি ব্যবহারের নিয়মটুকু মানছে না রোগীরা। সারাটা রাত আমি ঘুমাতে পারিনি, সেজন্য মশারি সরাইয়া ফ্যানের নিচে ঘুমাইছিলাম। আমার দ্বিতীয় বাচ্চা ডেঙ্গু, আমার পাশের ফ্ল্যাটে ডেঙ্গু, মানে পুরা উপরে না নিচে ডেঙ্গু, পাশের বিল্ডিংয়ে ডেঙ্গু, মানে খুব খারাপ অবস্থা। ডেঙ্গু আক্রান্তের ভয়াবহতার কথা স্বীকার করলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা। দায় এড়ানোর জবাব সিভিল সার্জনের, আর সচেতনতা বৃদ্ধির ব্যবস্থা নেওয়ার কথা জানালেন জেলা প্রশাসক। দাউদকান্দি পৌর এলাকাতে সংক্রমণটা অধিক মাত্রায়, যেটা যদি আমরা আপনার শতকরা ভাগে ভাগ করি 90% বেশি রোগী ওখানেই পাওয়া যাচ্ছে। 2 জায়গার তথ্য দেওয়া হয়েছে, একটা হলো কুমিল্লা মেডিকেল কলেজের তথ্য, আরেকটা হচ্ছে আমার উপজেলা হেলথ কমপ্লেক্স এবং জেনারেল হাসপাতালের তথ্য। এখানে কিন্তু প্রাইভেটের কোনো তথ্য নাই। যে হারে নগরায়ণ বৃদ্ধি পাচ্ছে সেই হারে আমাদের নগরের যে সুবিধাগুলো, পয় নিষ্কাশন ব্যবস্থা আমরা গড়ে তুলতে পারিনি, এবং আমরা নাগরিকরাও পয় নিষ্কাশন ব্যবস্থার যেটুকু রয়েছে এটাকেও আমরা নষ্ট করে ফেলছি, যত্রতত্র ময়লা ফেলে, যে কারণে মশার প্রজনন হচ্ছে ট্রেনগুলোতে। ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার লার্ভা ধ্বংসকরণ সহ জেলায় দ্রুত কার্যকরী ব্যবস্থা নেয়ার তাগিদ সাধারণ মানুষের। খোকন চৌধুরী, যমুনা নিউজ, কুমিল্লা।
বেশ কিছুদিন যাবতই ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। আমরা একটু বরিশালে ডেঙ্গু পরিস্থিতি সম্পর্কে জানবো। আমাদের সহকর্মী কাউসার হোসেন অপেক্ষা করছেন, বরিশাল মেডিকেলে আছেন তিনি। কাউসার, বরিশাল মেডিকেলে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কেমন দেখছেন জানাবেন। আরেকটি বিষয়, চিকিৎসা সেবা ব্যবস্থা কিরকম সেখানে, মানুষ কি সচেতন? বৃষ্টি প্রতিদিনই কিন্তু দক্ষিণ অঞ্চলে যে ডেঙ্গুর পরিস্থিতি সেটি প্রতিদিনই খারাপ হচ্ছে এবং সরকারি হিসেব অনুযায়ী আজ গেল 24 ঘন্টায় প্রায় 150 রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে এবং বরিশাল বিভাগে যে স্বাস্থ্য কেন্দ্রগুলো রয়েছে, বিশেষ করে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, বরগুনা জেলা হাসপাতাল এবং অন্যান্য যে জেলা হাসপাতালগুলো রয়েছে, এখন পর্যন্ত 432 জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালগুলোতে চিকিৎসা নিচ্ছেন এবং এর মধ্যে সবচেয়ে বেশি 242 জন রোগী চিকিৎসা নিচ্ছে বরগুনা হাসপাতালে। এবং গত 24 ঘন্টায় বরগুনাতে প্রায় 100 রোগী নতুন করে আক্রান্ত হয়েছে এবং বরিশাল শেরেবাংলা মেডিকেলে প্রায় 25 জন রোগী নতুন করে এখানে ভর্তি হয়েছেন। অর্থাৎ প্রতিদিনই কিন্তু নতুন নতুন রোগী আসছে এবং যে জায়গাটিতে আসলে ডেঙ্গুর রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে এটি মেডিসিন ভবন, 4তলা ভবন এবং এখানে কিন্তু সব ধরনের রোগীদেরই ভর্তি করা হয়। শুধু যে ডেঙ্গু আক্রান্ত রোগী তা নয়, ডেঙ্গু আক্রান্ত রোগী এবং অন্য রোগীদের একেবারে মিলেমিশে একাকার অবস্থা এবং তারা কিন্তু বিভিন্নভাবে এখানে চিকিৎসা নিচ্ছেন। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন যে তাদের সাধ্যমতো তারা চিকিৎসা দিচ্ছেন। তবে একটি বিষয় আসলে রোগীরা এখানে বলছেন যে এই 4তলা ভবনটিতে গেল কয়েকদিন ধরে যে লিফট রয়েছে সেই লিফট নষ্ট হয়ে গেছে এবং নষ্ট হওয়ার কারণে যেসব রোগীরা এখানে আসছেন তারা খুবই অসুস্থ অবস্থায় আসছেন এবং উপরে উঠতে গিয়ে তাদের আসলে বেশি অসুস্থ হয়ে পড়তে হচ্ছে। বৃষ্টি বিস্তারিত জানাচ্ছিলেন, ধন্যবাদ কাউসার। এদিকে ডেঙ্গু আক্রান্তের পাশাপাশি করোনা রোগীর সংখ্যাও বাড়ছে। গোপালগঞ্জের হাসপাতালগুলোতেই জ্বর, সর্দি, কাশিতে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে। তবে করোনা ছড়িয়েছে কিনা তা এখনো জানা যাচ্ছে না। কিট না থাকায় করোনা পরীক্ষা করার সুযোগও নেই। তার উপরে কোনো রকম সতর্কতা না মেনে অবাধে ঘোরাফেরা করছে সাধারণ মানুষ। স্থানীয়দের স্বাস্থ্য সেবা নিশ্চিতে মেডিকেল কলেজ, হাসপাতাল সহ বেশ কয়েকটি উন্নত সরকারি সেবা কেন্দ্র আছে গোপালগঞ্জে। এসব হাসপাতালে দিন দিন বাড়ছে জ্বর, সর্দি, কাশিতে আক্রান্ত রোগীর সংখ্যা। আউটডোরে রোগীর চাপ, ভেতরেও রোগীতে পরিপূর্ণ শয্যা। সম্প্রতি করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় স্বাস্থ্য অধিদপ্তর সতর্কতা জারি করেছে, কিন্তু তা মানছে না রোগী ও স্বজনরা। করোনা আবার বাড়তেছে, যদি মাস্ক না পরে তাহলে আবার সেই লকডাউন, আবার সেই মহামারী। নতুন করে করোনা আসছে এটা আমরা জানি না। এই সম্পর্কে মানুষকে অবগত করতে হলে আমার মনে হয় যে তৃণমূল পর্যায়ে করোনা সম্পর্কে জানানো উচিত। আমাদের এলাকায় এখনো এই ধরনের কোনো প্রভাব পড়ি নেই, এই কারণে এটা মনে করেন মাস্ক কেউ গুরুত্ব দেয় না। রোগীদের করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহ করা হলেও তা পরীক্ষা করার উপায় নেই। জেলায় নেই প্রয়োজনীয় কিট। RT-PCR মেশিনও পড়ে আছে অবহেলায়। কাশি, সর্দি রোগী কিছুটা বাড়ছে, জ্বরের প্রকোপ কিছুটা বাড়ছে এবং আমরা সবাইকেই বলতেছি যে করোনা সম্পর্কে মানুষ আগে তো অবহিত ছিল, নতুন করে বলতেছি। আমাদের আর্টিফিশিয়াল ল্যাব ঠিক আছে, কিন্তু আমাদের জনবলের অভাবে এটি এখন চালু নেই। আমরা জনবলের জন্য অলরেডি উদ্বোধন কর্তৃপক্ষের কাছে চাহিদা পূরণ করেছে। আর ওখানে যেটা RT-PCR যে কিট সেটাও তারা ডিমান্ড দিয়েছে যে তাদের পরীক্ষা করবে। চিকিৎসকদের দাবি, জেলা ছাড়াও উপজেলা পর্যায়ের হাসপাতালে করোনা রোগীদের জন্য আলাদা ওয়ার্ড এবং শয্যা প্রস্তুত আছে। শিগগিরই শনাক্তকরণ কিট আসলে শনাক্ত কার্যক্রম শুরু করা যাবে। করোনা চিকিৎসার জন্য আমরা প্রস্তুত। আর আমাদের যে অক্সিজেন, আমাদের সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই আছে, আমাদের হাইফ্লো নেজাল কামলা আছে, আমরা প্রস্তুত আছি। আর পরীক্ষার বিষয়ে যে করোনার যে কিট এখনো পর্যন্ত কিন্তু আমরা পাইনি, এটা খুব দ্রুত আমরা পেয়ে যাবো বলে আমরা আশা করছি। এখানে মাইক্রোবায়োলজিস্ট যাদের দরকার তারা আছে, কিন্তু টেকনোলজিস্ট এবং ডাটা অ্যানালাইজার যারা আসলে আগে প্রজেক্টে ছিল তাদের প্রজেক্ট শেষ হয়ে যাওয়ার কারণে এই মুহূর্তে কর্মরত নাই। যেহেতু মাঝখানে অনেকদিন কোভিড-19 ছিল না, তো সেই কিটের যে শেষ হয়ে গেছে এবং কিটের মেয়াদ শেষ হয়ে গেছে, আমরা জানতে পারছি যে অল্প কিছুদিনের ভিতরে কিট চলে আসবে। তো যদি অন্য জায়গায় যখন শুরু হবে একই সাথে গোপালগঞ্জ শুরু হবে, এটা এক মুহূর্তে দেরি হবে না। করোনা বিস্তার ঠেকাতে এখন থেকেই স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। সাবরিনা লিজা, যমুনা নিউজ। জুলাই গণ অভ্যুত্থানে আশুলিয়ায় হত্যার পর 6 জনের লাশ পোড়ানোর মামলার তদন্ত প্রতিবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা হবে 2 জুলাই। এছাড়া শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক IGP চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের মানবতা বিরোধী অপরাধ মামলার অভিযোগ গঠনের শুনানি
2 জুলাই নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল। এর পাশাপাশি এই মামলার পলাতক 2 আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে সরকারি খরচে আইনজীবী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছেন ট্রাইব্যুনাল। জুলাই আগস্টের পাশবিক হত্যাযজ্ঞের সব নৃশংসতা যেন ছাড়িয়ে যায় আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানোর ঘটনা, যেখানে গুলিবিদ্ধ হয়ে পড়ে থাকা 6 জনকে ফ্যানে তুলে পুড়িয়ে ফেলা হয়। মামলার পর তদন্তে জানা যায় তখনও জীবিত ছিলেন গুলিবিদ্ধ একজন। হত্যার পর লাশ পুড়িয়ে ফেলার এই মামলায় মঙ্গলবার পুলিশ কর্মকর্তা আব্দুল্লাহিল কাফি, শাহিদুল ইসলাম সহ 7 জনকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। শুনানিতে প্রসিকিউশন ট্রাইব্যুনালকে জানান গত 19 জুন এ মামলার তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছেন তারা। প্রতিবেদন অনুযায়ী 16 জনের সম্পৃক্ততার প্রমাণ মিলেছে বলে ট্রাইব্যুনালকে জানায় প্রসিকিউশন। শুনানি শেষে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের জন্য 2 জুলাই দিন ধার্য করেন বিশেষ ট্রাইব্যুনাল। তৎকালীন আইন শৃঙ্খলা বাহিনী এবং আওয়ামী লীগ ক্যাডাররা যে নৃশংসতা প্রদর্শন করেছিল তার অন্যতম ছিল আশুলিয়ায় 6 জন ব্যক্তি, যার মধ্যে একজন জীবিত ছিল, তাদেরকে পুড়িয়ে দেওয়া হয়েছিল। এই মামলায় তদন্ত প্রতিবেদন আমরা গত 19 জুন পেয়েছি। আমরা 1 সপ্তাহ সময় চেয়েছি ফরমাল চার্জ দাখিলের জন্য। এখানে 16 জনকে অ্যাকিউজ করা হয়েছে। একই দিন জুলাই আগস্টের হত্যাযজ্ঞের মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাল মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য 1 জুলাই ধার্য করেছেন ট্রাইব্যুনাল। পাশাপাশি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে সরকারি খরচে আইনজীবী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ বিষয়ে চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক টবি ক্যাডম্যান বলেন, দক্ষতা ও অভিজ্ঞতার ভিত্তিতে ডিফেন্স কাউন্সিল নিয়োগ দেওয়ার বিধান রয়েছে, যা একান্তই ট্রাইব্যুনালের এখতিয়ারভুক্ত। Criteria as there are for prosecutors to appear here, for defense counsel to appear here. So ডিফেন্স কাউন্সিলে কাদের নিয়োগ দেওয়া হবে সেটা ট্রাইব্যুনালের এখতিয়ার। যারা আসামি পক্ষের আইনজীবী হিসেবে নিয়োগ পাবেন তারা যেন যোগ্য হন এবং স্বাধীনভাবে কাজ করতে পারেন সেটি ট্রাইব্যুনালকে নিশ্চিত করতে হবে। Tribunal will have to meet certain criteria, will have to have sufficient experience. এছাড়া গুমের মামলায় শেখ হাসিনা, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ 7 জনের বিরুদ্ধে 24 আগস্ট তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। মাইনুল মারুফ, যমুনা নিউজ, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানকে স্মরণ করতে আগামী 1 জুলাই থেকে বিশেষ কর্মসূচি ঘোষণা করা হয়েছে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে, যেখানে মূল ইভেন্ট শুরু হবে জুলাইয়ের 14 তারিখ থেকে, যা 5 আগস্ট পর্যন্ত চলবে। গেল বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে সংস্কৃতি উপদেষ্টা সরকারের এই সিদ্ধান্তের কথা জানালেও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয় আজ। জুলাই স্মৃতি উদযাপন অনুষ্ঠানমালার প্রথম দিন থেকেই নানা কর্মসূচি রয়েছে। শিক্ষাবৃত্তি চালু, পোস্টারিং, প্রতিটি জেলায় শহীদ স্মৃতিস্তম্ভ স্থাপন, ডকুমেন্টারি প্রদর্শন, ড্রোন শো, প্রতীকী কফিন মিছিল, বিভিন্ন দিনে নির্দিষ্ট ভিডিও প্রদর্শনী সহ নানা কর্মসূচি ঘোষণা করা হয়েছে, যেখানে প্রতিটি দিনেই রয়েছে ভিন্ন ভিন্ন কর্মসূচি। এছাড়া 5 আগস্ট থাকবে শহীদ পরিবারের সাথে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ ও মানিক মিয়া এভিনিউ অভিমুখে বিজয় মিছিল সহ বিভিন্ন কর্মসূচি। মেহেরপুরের গাংনীতে মায়ের দাফনে অংশ নিতে 2 ঘন্টার জন্য প্যারোলে মুক্তি পান 16 টাকা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন পাশা। সকালে কারাগার থেকে বেরিয়ে পুলিশি পাহারায় মায়ের জানাজা ও দাফনে অংশ নেন তিনি। নির্দিষ্ট সময় শেষে আবারও কারাগারে প্রেরণ করা হয় আনোয়ারকে। এর আগে সোমবার কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে তার মা জাহানারা বেগম মারা যান। পরে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে 2 ঘন্টার জন্য আনোয়ারের প্যারোলে মুক্তি মঞ্জুর করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট। সিলেট, সুনামগঞ্জ ও লালমনিরহাটের সীমান্ত এলাকা দিয়ে 46 জনকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ভোরে দেশের ভূখণ্ডে প্রবেশের পরপরই তাদেরকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা। বিজিবি জানায়, সিলেটের জয়ন্তাপুরে মিনাটিলা সীমান্ত দিয়ে 19 জনকে, সুনামগঞ্জের নোয়াকোট সীমান্ত দিয়ে 20 জনকে পুশিন করা হয়। আর আটকদের মধ্যে 12 জন পুরুষ, 14 জন নারী, 13 শিশু রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে 38 জনের বাড়ি কুড়িগ্রামে, আরেকজনের বাড়ি পাবনা। এদিকে লালমনিরহাটের পাটগ্রামের হোসনাবাদ সীমান্ত দিয়ে 7 জনকে পুশিন করেছে বিএসএফ। এদের মধ্যে 2 জন পুরুষ, 2 জন নারী, 3 শিশু রয়েছে। মানিকগঞ্জের ঘিওরে বিএনপি নেতার ভাইয়ের হাতে প্রকাশ্যে ব্যবসায়ী লাঞ্ছিত ও মারধরের ভিডিও ভাইরাল হয়েছে।
এরই মধ্যে ভুক্তভোগী ব্যবসায়ী আলী আজম মানিক অভিযুক্ত নাসিম ভুঁইয়ার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। এতে তিনি উল্লেখ করেছেন, সোমবার রাতে জমির নামজারির আবেদন করতে দোকানে আসেন নাসিম। কাগজপত্র অগোছালো থাকায় পরদিন আসতে বলায় তিনি ক্ষিপ্ত হন। ব্যবসায়ীর দাড়ি ধরে টানা হেঁচড়া চড়থাপ্পড় মারতে থাকেন নাসিম। কম্পিউটারের মনিটরও তিনি ভেঙেছেন বলে অভিযোগ উঠেছে। অভিযুক্ত নাসিম ভুঁইয়াও বিএনপির রাজনীতির সাথে জড়িত। তার বড় ভাই আজিম ভুঁইয়া স্থানীয় বিএনপি নেতা বলে জানিয়েছেন এলাকাবাসী। ময়মনসিংহে ফাঁদে ফেলে প্রবাসীর কাছ থেকে সৌদি রিয়াল লুটে নেয়ার ঘটনায় প্রতারক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার নগরীর মহারাজ রোড এলাকা থেকে রুমা আক্তারকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে একটি বাসায় অভিযান চালায় পুলিশ। আর এ সময় রুমাকে গ্রেফতার করতে পারলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে রকি পালিয়ে যায়। এর আগে শনিবার আটাআনি পুকুরপাড় এলাকায় একটি বাসায় আটকে রেখে মারধর ও অস্ত্রের মুখে জিম্মি করে সৌদি প্রবাসীকে 14,000 সৌদি রিয়াল, নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়। অভিযোগ পেয়ে ওই রাতেই চক্রের এক সদস্যকে আটক করা হয়। আর চক্রের অপর সদস্য রকিকে গ্রেফতার ও ছিনিয়ে নেওয়া বিদেশি মুদ্রা উদ্ধারের চেষ্টা চলছে। আসামিদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। গ্রেফতারের পর তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে টাকা ছিনিয়ে নেওয়ার ব্যাপারে স্বীকারোক্তি প্রদান করে এবং তার সঙ্গী যে রকি তার কাছে টাকা আছে বলে তাকে জানায় এবং আমরা রকিকে সহ যারা এই প্রতারক চক্রের সাথে জড়িত তাদেরকে গ্রেফতারের অভিযান পরিচালনা করছি। চুয়াডাঙ্গার দর্শনায় সুন্দরবন ও চিত্রা এক্সপ্রেস ট্রেনের রাত্রিকালীন যাত্রা বিরতির দাবিতে রেলপথ অবরোধ করে স্থানীয়রা। বেলা 2টা থেকে দর্শনা রেল স্টেশনে বিক্ষোভকারীরা অংশ নেন এবং অবরোধ করা হয় রেলপথ। আর সেই সাথে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেন থামিয়ে বিক্ষোভ চলে রেলযাত্রীরা এতে ভোগান্তিতে পড়েন। আন্দোলনকারীরা জানায়, ঢাকা খুলনার মধ্যে চলাচলকারী সব ট্রেন দর্শনা স্টেশনে দাঁড়ায়। সুন্দরবন ও চিত্রা এক্সপ্রেস দিনে যাত্রা বিরতি দিলেও রাতে থামছে না। এতে করে দর্শনা ও আশপাশের এলাকার মানুষকে ভোগান্তিতে পড়তে হয়। দাবুড়িহুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে আশ্বাস দিলেও আন্দোলনকারীরা তা মানেনি। পরে পৌনে 1 ঘন্টা পর তারা অবরোধ তুলে নেয়। ঠাকুরগাঁয়ে নৈশকোচের চাপায় ইঞ্জিন চালিত 3 চাকার বাহনে থাকা বাবা মায়ের মৃত্যু হয়েছে। সকালে বাবা এবং মেয়ের মৃত্যু হয়। সকালে সদর উপজেলার খলিশাকুড়ি নামক স্থানে এই দুর্ঘটনা। পুলিশ জানায়, সকালে ভুল্লির নিজ বাড়ি থেকে আশরাফুল নিজেই 3 হুইলার চালিয়ে মেয়ে ববিয়াতুল আক্তারকে মাদ্রাসায় পৌঁছে দিতে যাচ্ছিলেন। ঢাকা থেকে ছেড়ে আসা ভিআইপি নামক একটি নৈশকোচ তখন 3 হুইলারটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই বাবা মেয়ের মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। নৈশকোচটি জব্দ করা হয়েছে, তবে চালক ও হেলপার পালিয়ে গেছে। বরগুনায় জেলেদের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে অবৈধ ট্রলিং বোট। উপকূলীয় এলাকায় ট্রলিং বোটের দৌরাত্ম্য বাড়ায় হুমকির মুখে সমুদ্রের জীববৈচিত্র্য, ধ্বংস হচ্ছে মৎস্য সম্পদ। সম্প্রতি এসব ট্রলারের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে কোস্টগার্ড। পরে ট্রলিং বোট মালিকদের নেতৃত্বে তাদের উপরে হামলা চালায় কিছু দুর্বৃত্ত। এই ঘটনায় মামলার পরে কয়েকজনকে আটক করা হয়েছে। বঙ্গোপসাগরের উপকূলীয় এলাকায় দিন দিন বাড়ছে অনুমোদনহীন ট্রলারের দৌরাত্ম্য। এছাড়া জালকে পানির মধ্যে ভালোভাবে পরিচালনা করতে এসব নৌযানে ব্যবহার হচ্ছে অবৈধ উইংস। ফলে নির্বিচারে পোনা মাছ নিধনের পাশাপাশি বিপন্ন হচ্ছে সামুদ্রিক জীববৈচিত্র্য। সমুদ্রের 40 মিটার গভীরতার বাহিরে গিয়ে মাছ শিকারের কথা থাকলেও 5 থেকে 10 মিটার গভীরেই নিজেদের উদ্দেশ্য হাসিল করছে অবৈধ ট্রলার মালিকরা। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ জেলেরা। অবৈধ ট্রলিং বোট বন্ধের দাবিতে হয়েছে বিক্ষোভ। জালগুলা সব কেটে ফেলে আর মাছ ধরাও ডিস্টার্ব করে। ওনাদের জন্য আমরা জাল ফাড়তে পারি না, ছোট ছোট চাবলগুলো মারিয়ে ফেলায়। এইভাবে ট্রলিংয়ে যদি এইভাবে চলতে থাকে তাহলে আমরা সাধারণ যারা জেলে আছি তাদেরকে পথে বসতে হবে। সব মাছই ওই ট্রলিংয়ে মারিয়ে লয়ে গেছে, মাছের বাচ্চা সহ সব, মাছের ডিম পর্যন্ত ওখানে গেলে আর সাজিয়ে পারে না। ট্রলিং বন্ধ হবে কিনা এটা নিয়ে সবাই অনিশ্চিত, কারণ এদের টাকা আছে, এই টাকার জোরে আবার সাগরে নামে।
নানা অভিযোগের ভিত্তিতে 17 জুন বরগুনার পাথরঘাটায় অভিযান চালায় কোস্টগার্ড দক্ষিণ জোন। জব্দ করা হয় 2টি অবৈধ ট্রলিং বোট। পরে সেদিন রাতেই স্থানীয় কোস্টগার্ড ক্যাম্পে হামলা চালায় দুর্বৃত্তরা। ভাঙচুর করা হয় গাড়ি ও মোটরসাইকেল। এছাড়া ডুবিয়ে দেয়া হয় একটি কাঠের তৈরি বোট। খবর পেয়ে নৌবাহিনী ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এ ঘটনায় মামলার পর আটক করা হয় 5 থেকে 6 জনকে। বরগুনা জেলার পাথরঘাটা থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযান শেষে ট্রলিং বোট মালিকের নেতৃত্বে একদল ভাড়াটিয়া দুষ্কৃতিকারী কোস্টগার্ড সদস্যের ওপর অতর্কিতভাবে হামলা চালায়। পাথরঘাটা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জানান, অবৈধ ট্রলিং বোটের কারণে সামুদ্রিক জীববৈচিত্র্য ধ্বংসের পাশাপাশি কমে যাচ্ছে মৎস্য সম্পদ। কোস্টগার্ডের সহযোগিতায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। পাথরঘাটা যে বোটগুলো আছে এগুলো আসলে কাঠবোর্ডের উপরে তারা আপনার ট্রোলডোর উইংস গিয়ার এগুলো ব্যবহার করে সমুদ্রে মাছ ধরতে যাচ্ছে। তো এটা পুরোপুরি অবৈধ। ট্রোলিং বন্ধের জন্য আমাদের মৎস্য অধিদপ্তর থেকে আমরা সবসময় আমরা পদক্ষেপ নিচ্ছি। সমুদ্রে অবৈধ ট্রলার বন্ধ সহ উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি ভুক্তভোগীদের। সাইফ আহমেদ, যমুনা নিউজ। গাজীপুরের টঙ্গীর পশ্চিম মেট্রো থানা বিএনপির সদস্য নবায়ন ফর্ম বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। সকালে টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়কের বাসভবনের সামনে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। এ সময় মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন বলেছেন, বিএনপিতে নানাভাবেই কলঙ্কিত করার চেষ্টা চলছে, আর তাই রাজনৈতিক কার্যক্রমে স্বচ্ছতা রাখতে হবে। দোসররা যেন দলে প্রবেশে অপপ্রচার চালাতে না পারে সে বিষয়ে নেতাকর্মীদের সচেতন থাকার আহ্বান জানান তিনি। এই অল্প কয়েকদিনে আমরা যদি আওয়ামী লীগের কুকীর্তি, আওয়ামী লীগের অত্যাচার, আওয়ামী লীগের নির্যাতন আমরা যদি ভুলে যাই তাহলে ভবিষ্যৎ খুবই খারাপ। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চাকরিতে 14তম গ্রেড ও টেকনিক্যাল পদমর্যাদা সহ 6 দফা দাবিতে বিভিন্ন জেলায় অবস্থান কর্মসূচি পালন করেছেন স্বাস্থ্য সহকারীরা। লক্ষ্মীপুরে হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের ব্যানারে স্বাস্থ্য অফিসের সামনে সদর উপজেলার স্বাস্থ্য সহকারীরা অবস্থান নেন। সকাল 10টা পর্যন্ত এই কর্মসূচি চলে। জয়পুরহাটেও পালন হয়েছে একই কর্মসূচি। এ সময় নিয়োগ বিধি সংশোধন, শিক্ষাগত যোগ্যতা স্নাতক, পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে উচ্চতর গ্রেড নিশ্চিত করা সহ 6টি দাবি তারা তুলে ধরেন। দীর্ঘদিন বৈষম্যের শিকার হচ্ছেন বলে অভিযোগ করেন মাদারীপুর অ্যাসোসিয়েশনের নেতারা। বলেন, প্রান্তিক জনগোষ্ঠীকে সেবা দিতে অক্লান্ত পরিশ্রম করলেও তাদের পদ ও বেতন কাঠামোর আর পরিবর্তন হয়নি। চাঁদপুরে মাদ্রাসা ছাত্র মিলন হত্যা মামলার রায় 2 আসামিকে মৃত্যুদণ্ড, 1জনকে যাবজ্জীবন সাজা দিয়েছেন আদালত। দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সৈয়দ তোফাজ্জল হাসান হিরু এই রায় দিয়েছেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন শামীম হোসেন, সোহাগ হোসেন। অপর আসামি রাব্বি হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এজাহারে বলা হয়েছে, 2015 সালের 29 জুন মাদ্রাসা ছাত্র মিলন নিখোঁজ হন। 2 জুলাই তার মরদেহ উদ্ধার হয়। নিহতের পরিবার মামলা করে। পুলিশি তদন্তে বেরিয়ে আসে পূর্ব শত্রুতার জেরে হত্যার বিষয়টি। নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্কুল ছাত্র জুবায়ের বিন মোহাম্মদ হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে নিহতের পরিবার ও এলাকাবাসী। দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এর আগে স্থানীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন জুবায়েরের মা মিনারা বেগম। তিনি বলেন, হত্যা মামলার সকল আসামিকে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ। এছাড়া মামলা তুলে নিতে আসামিদের পক্ষ থেকে হুমকির অভিযোগও করেন মিনারা বেগম। গত 18 এপ্রিল বন্ধুদের সাথে বেড়াতে গিয়ে নদীতে ডুবে নিখোঁজ হয় স্কুল ছাত্র জুবায়ের। পরদিন তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। 42 দিন পর ময়নাতদন্তে জানা যায় মাথা ও বুকে আঘাতের পর শ্বাসরোধে হত্যা করা হয় তাকে। প্রথমে ঘটনায় অপমৃত্যুর মামলা হলেও পরে হত্যা মামলা হয়। আসামি করা হয় শাহিন, রাব্বি, সিয়াম, আক্তার হোসেনকে। পুলিশ 2 জনকে গ্রেফতার করলেও বাকিরা ধরাছোঁয়ার বাইরে। দীর্ঘ 30 বছর ধরে অবৈধ দখল ও ময়লা আবর্জনার স্তূপে মৃতপ্রায় পিরোজপুরের ভাড়ানি খাল। অবশেষে খালটি দখলমুক্ত পরিষ্কার করার উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন, সাথে খনন কাজও চলছে। খালটি পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে জেলা প্রশাসনের এই উদ্যোগে স্থানীয়রা বেশ খুশি।
পিরোজপুর পৌর শহরের বুক চিরে বয়ে চলা 2.5 কিলোমিটার দীর্ঘ ভারানী খাল। এক সময়ে শহরের প্রাণ ছিল এই জলাধার। দীর্ঘ 30 বছরে দখল দূষণে পরিণত হয় নালায়। পৌরবাসীর দীর্ঘদিনের দাবি ছিল ভারানী খাল খননের। অবশেষে 2 মে খালটি পুনরুদ্ধারের উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। অভিযানের অংশ হিসেবে ভেঙে দেওয়া হয়েছে খালের 2 পাশের অবৈধ স্থাপনা, সাথে চলছে খননও। এরই মধ্যে শেষ হয়েছে 80% কাজ। বসন্ত বলের এখানে 2-3টে নৌকা রাখা থাকতো। ওই নৌকার উপর যে আমরা লাফিয়ে লাফিয়ে ওই খালের ভিতরে ডুবোডুবি করতাম। 17 বছর খুব অপরিষ্কার ছিল, কোনো গন্ধ মশা মাছি, তার কারণে আমরা কোনো ব্যবসা করতে পারি না, খালের পাশ দিয়ে আড্ডা দিতে পারি না। অনেকটাই চিরচেনা রূপে ফিরেছে প্রাচীন এই জলাধার। এলাকাবাসীর মতে এতদিন রাজনৈতিক বিভিন্ন বাধায় সফল হয়নি প্রশাসনের এই উদ্যোগ। আমাদের স্বপ্ন ছিল যে খালটা দখলদারিত্ব মুক্ত হবে, পুরনো রূপে ফিরে আসবে, কিন্তু স্থানীয় যত নেতৃবৃন্দ নেতাবর্গ ছিল, কিন্তু এরা কখনোই এটা আগে পারেনি। অনেক উপকার হচ্ছে এবং জেলা প্রশাসক মহোদয়ের একটা মহৎ উদ্যোগে জেলা পৌরবাসী খুশি। এলাকাবাসীর যৌক্তিক দাবি বাস্তবায়নের জন্য শহরের সকল দখল হওয়া খাল পুনরুদ্ধার করা হবে বলে জানান জেলা প্রশাসক। জেলা প্রশাসক হিসেবে এখানে যোগদানের পর আমি যে কাজগুলো গ্রহণ করেছি তার মধ্যে খাল খনন ছিল একটা অন্যতম কার্যক্রম। প্রচুর মশা, মাছি এবং দুর্গন্ধ এবং দখল ইত্যাদিতে এই খালগুলো দূষিত। সেজন্য আমি আমার প্রায়োরিটি ফিক্স আপ করে আমি ভারানী খালকে চিহ্নিত করেছি, যেন শহরের মানুষকে একটি সুন্দর এবং নির্মল পরিবেশ উপহার দেওয়া যায়। পরিবেশবাদীরা জানান দখলমুক্ত হওয়া এই খাল শুধুমাত্র পানি প্রবাহের জন্যই নয়, বরং শহরের পরিবেশ সুরক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জারিন অর্নি, যমুনা নিউজ। আমরা একটু নওগাঁয় যাব, কারণ সেখানে চলছে ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। এতে সদর ও মান্দা উপজেলা একাদশ অংশ নিয়েছে। আমাদের সহকর্মী শফিক ছোটন আছেন সেখানে, একটু দেখে আসতে চাই ম্যাচের কি ফলাফল। প্রচুর মানুষ তো ভিড় জমিয়েছেন এখানে। ছোটন, এখন পর্যন্ত ম্যাচের ফলাফল কি একটু জানতে চাই। বৃষ্টি, আজকের ম্যাচের যে ফাইনাল ম্যাচ, সেই ম্যাচের আসলে খুবই উত্তেজনাপূর্ণ খেলা হচ্ছে এবং এই যে দর্শক রয়েছেন মাঠের চারিদিকে, সেটা আসলে উল্লেখ করবার মতো। মান্দা এবং পার্শ্ববর্তী এলাকা থেকে যেমন দর্শক এসেছেন, তেমনি কিন্তু পাশের যে জেলাগুলো আছে জয়পুরহাট, বগুড়া, নাটোর, রাজশাহী থেকে ক্রীড়ামোদীরা এসেছেন এবং উত্তেজনাপূর্ণ আসলে খেলা এবং ফুটবলের যে নৈপুণ্য সেটি আসলে আজকের মাঠে আসলে দেখা যাচ্ছে। এরই মধ্যে মান্দা কিছুক্ষণ আগে একটি সদরের জালে বল জড়িয়েছে, অর্থাৎ মান্দা একটি গোল শোধ দিয়েছেন। তারা বেশ উত্তেজনাপূর্ণ খেলাই আসলে দেখা যাচ্ছে। প্রথমার্ধের খেলায় আসলে সদর উপজেলা একটি গোল করে এগিয়ে ছিল, কিন্তু মান্দা দ্বিতীয়ার্ধে এসে শোধ করেছে। আজকের এই খেলায় কিন্তু সবচেয়ে যেটি বেশি লক্ষণীয় সেটি হচ্ছে যে দেশের বিভিন্ন প্রান্তের যারা ভালো খেলোয়াড়, অর্থাৎ ঢাকার বিভিন্ন ক্লাবে খেলেন বা জাতীয় দলের খেলোয়াড়, তারা কিন্তু আজকের খেলায় নৈপুণ্য দেখাচ্ছেন এবং তাদের নৈপুণ্যে আসলে দর্শকের যে গ্যালারি সেটি উপচে পড়া ভিড় বলা চলে। যদিও 11টি উপজেলার সমন্বয়ে এই টুর্নামেন্ট শুরু হয়েছিল, আজকের ফাইনাল খেলার মধ্য দিয়ে এই টুর্নামেন্ট শেষ হবে, কিন্তু এই যে ফুটবলের উন্মাদনা শুরু হয়েছে এটি আসলে এই ধারাবাহিকতা রাখবার জন্য দর্শকদের দিক থেকে কিন্তু বেশ দাবি তোলা হয়েছে এবং সেই দাবির প্রেক্ষিতে কর্মকর্তারাও কিন্তু প্রতিশ্রুতি দিয়েছেন তারা এরকম আসলে চলতেই থাকবে। অনেক ধন্যবাদ বিস্তারিত জানানোর জন্য ছোটন। আর দর্শক, এই ছিল আমার কাছে।